কিন্তু আলটিমেটলি আপনি ভুল বলতে পারেন, অ্যাড্রেসিংয়ে ভুল হইতে পারে। যখন আপনি সাবমিশন রাখতেছেন তখন রাখতেছেন কি, সেগুলো দেখবার বিষয়। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক, আমি তো ওনারে আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রীর টিচারও ছিলেন। না টিচার বলতে কি, টিচার বলতে এটা ঠিক না। যাই হোক হয়তো পারে, আমরা যেটা জানছি টিচার বলতে আমি ওই কোনো নেগেটিভ অর্থে না, থাকতে পারে যেহেতু, এবং প্রতিমন্ত্রী ছিলেন, ওই হিসেবে উনি যোগ্য। এবং আজকে পার্লামেন্টারে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার, এইটা একটা দিক। আচ্ছা, আবার যদি বলি যে উনি যেমন বললেন যে অন্তর্বর্তী সরকার মানে এই একটা প্রতারণা করছে এই আইনটা, এই আদেশটা দিয়ে একটা কি বলে প্রতারণার দলিল বলেছেন, প্রতারণার দলিল বললেন। হ্যাঁ, আপনি যখন একটা জিনিস মেনে নিবেন, মেনে নেওয়ার পর কিন্তু জনগণ আপনার উপর আস্থা নিছে, সেখান থেকে আপনি সরে আসলে আপনার সম্পর্কে আমার ধারণা কি হবে? আপনি তখন চিন্তা করলেন না কেন? তখন তো বলার সুযোগ ছিল না যে তা না। 1 নম্বর। 2 নম্বর আসেন, সংস্কার এবং রিফর্ম দুইটা যদি একই জিনিস হয় তাহলে সংস্কার করতে দোষ কি, সংশোধনে যাবো কেন? আসলে যেমন রিপন ভাই বলছে দুটোর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। অফকোর্স পার্থক্য আছে, কারণ এখানে উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। এখানে আপনার আমি বলছি সেটা তো সংসদের মধ্যে দিয়ে হবে, সংসদের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্যে দিয়ে হবে। সংস্কার হলো পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়, আমূল পরিবর্তনের দিকে যায়, নতুন একটা ধারা তৈরি হবে। যেমন আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে পিয়ার পদ্ধতির উচ্চকক্ষ নাকি আসন ভিত্তিক, এগুলো একটা বিশাল সংস্কার। এখন সংসদ কিন্তু শুধু সংস্কার, এখন সংবিধানটাকে সংশোধন করতে চান। সংশোধন করে কোনটা? যেমন ধরেন ওইটা শাস্তি আছে 5 বছর, এটা শাস্তি করলেন 7 বছর, 5 বছরে 2 বছর বাড়াইলেন, এইটা সংশোধন। কিন্তু ওই এটাই থাকবে না, ওইখানে অন্য একটা জিনিস বসবে, দ্বিকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বানাবেন, এটা তো একটা সংস্কার। এখন আসেন যে আমি আবার একটু মাঝখানে প্রশ্ন করব, জি, এই যে আপনার 13th অ্যামেন্ডমেন্ট বাইরে বসে 3 দল মেনে নিছে, মেনে নেওয়ার পর 3 দলীয় রূপরেখা হয়েছে একটা, আর এটাকে আপনি সেই হিসাবে জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ভিত্তিটা বাস্তবায়িত হইল, প্রতিফলিত হলো গণভোট দিয়ে জনগণের অভিপ্রায়টাকে। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যে আইনটা, এই আদেশটা, এইটা বৈধ নয়, এটা রাষ্ট্রপতি দিতে পারেন না। রিপন ভাই আরেকটা কথা বলছেন, এটা আমিও জানি, যে ওই আদেশে স্বাক্ষর করার পর প্রশ্ন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি এই আদেশে স্বাক্ষর করতে পারেন কিনা। উনি বলেন আমি পারি না, কিন্তু পারাচ্ছে, কথাটা ছিল এরকম, পারাচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনাকে দিয়ে পারাচ্ছে মানে হলো আপনি স্বেচ্ছায় করেন নাই, তাহলে বাই ফোর্স করেছেন। কে আপনাকে বাধ্য করলো, কে আপনাকে ফোর্স করলো? এটা একেবারে একটা বিশাল তদন্ত দরকার, এবং একটা ক্রিমিনাল অফেন্স করছেন, যেই করে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, উনি শপথ নিছেন রাগের, অনুরাগের, বিরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না, সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি করব। তা আপনি তো রাগ, অনুরাগ, ভয়, ভীতির ঊর্ধ্বে থাকার কথা। আপনি তাহলে কোথায় ভয় পেয়েছিলেন? আর ভয় পেয়ে করলে আপনার উপরে দেশ দায়িত্ব দিবে কেন রাষ্ট্রপতির? আপনি কি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব নিছেন? আপনাকে যেহেতু প্রেশার দিয়ে করানো যায়, আপনি তো এই রাষ্ট্রপতি পদে আপনার নিজেরই থাকা উচিত নয়। ভেরি সিম্পল কোশ্চেন আমার, আপনার নিজেরই থাকা উচিত না। কারণ আপনি ভয় ভীতির ঊর্ধ্বে থাকতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু take the position of president, rather you have to quit it. Very simple. কারণ একটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না। এবার আসেন জুলাই সনদ। আপনি তর্কের খাতে আমি ধরিলাম সহজ ভাষায়, এই হলো জুলাই সনদের ভিত্তি, মানে জুলাই সনদের আদেশ। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই, ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? আপনি এই সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন হবে 90 দিনের মধ্যে, আপনি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা করলেন কি হিসাবে? এটা নাই মনে করেন, এই আদেশটা নাই, আপনি নির্বাচন করলেন কিভাবে? এই আদেশ দিয়ে তাদেরকে বাঁচানো হয়েছে কেন আমি বলি, এই আদেশে আছে নির্বাচন সম্পর্কে 2-এর নিয়ম, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশ হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেটার কথা বলা হয়েছে, আপনাদেরকে বাঁচাই দিছে। আপনি সংবিধানে নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া উচিত ছিল
8 তারিখে 8ই অগস্ট 2024 ওত নেওয়ার পর 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন হচ্ছে 2026 12ই ফেব্রুয়ারি। চ্যালেঞ্জ করলাম, দেখান আমার এই সংবিধানে কোথায় পারমিট করে। আপনাদেরকে যদি বাঁচতে হয়, বৈধতা নিতে হয়, তাহলে এই জুলাই সনদের যে আইনটা, আদেশটা, এটাকে আপনাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে সংসদ যে সার্বভৌম একটা কথা বলে, ইয়েস, সংসদ তো অবশ্যই সার্বভৌম। এই যে গণভোট হয়েছে, এই গণভোটটাই তো আইন হয়ে যাবে না, এই গণভোটটা তো আর আইন হয়ে যাবে না। বাট গণভোট হইল জনগণের রিফ্লেকশন, সেইটার আলোকে এইটাকে সংসদে ঢুকাবে, ঢুকে আপনি এটাকে একটা সংস্কারের মাধ্যমে আইনি একটা রূপ দিবেন। যেমন এই সংবিধানের 7 ধারায় বলা হয়েছে জনগণ ক্ষমতার মালিক। কি বলে নাই? এটা আমি বানাই বলতেছি না তো। তা জনগণ যদি মালিক হয়, এখানে লেখা আছে সংবিধানের সাথে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো জনগণ সিদ্ধান্ত নিচ্ছে গণভোটের মাধ্যমে, আমি মালিক, আপনারা এক্সিকিউটিভ। মালিকের যে মনোবাসনা, মালিক যেটা চাইছে মালিকরা, সে মেজরিটি, সেটা আপনাদেরকে অ্যালাউ করতে হবে। এখন আপনি সংসদ, এই তারপর আসেন পরিষদ, ওত নিতে বলছে 2টা, এটার ভিতরে লেখা আছে আপনি 2টা ওত নেবেন, এবং শেষে সংযোগ করে দেওয়া হয়েছে শপথের ভাষা কি হবে। আপনি জেনে শুনে মেনে আসছেন, এটা তো কিছুই করলেন না। তাহলে এটা আপনি করলেন কি, যে আমি 2/3 মেজরিটি পাওয়ার পর, আমরা যে কাল ধরে 55 বছরে যাবত দেখে আসছি, যে দল 2/3 মেজরিটি পেয়ে যায় সেই আইনের ঊর্ধ্বে উঠে যায়। আপনি লিখে রাখেন 100% আইনের ঊর্ধ্বে, 100%। বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে, সে ব্যক্তি তো আইনের ঊর্ধ্বেই, তাদের আত্মীয় স্বজন, গোষ্ঠী, জ্ঞাতি, তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তো সেখানে আপনি কি আশা করবেন? বিএনপি কি সে পথে হাঁটবে? বিএনপি হাঁটবে কি হাঁটবে না তা জানি না। এইবার আসেন, যদি আমরা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করি, কি হবে? এই জুলাই সনদ কালকে বাস্তবায়ন করলে কি মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে? আমি নিশ্চিত করে বলছি না। যদি এই জুলাই সনদ আইনি বাস্তবায়ন করা হয়, তাহলে কি রাজাকার জামাত কালকে ক্ষমতা আসবে? কিভাবে আসবে? নির্বাচন করে তো আসতে হবে। যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে কি কোনো ব্যক্তির ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে? নো, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে, গণতন্ত্র মজবুত হবে। যারা ক্ষমতায় থাকবেন তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেও আনসারেবল থাকবেন। এমনভাবে এটাকে করা হইতেছে যারা আনসারেবল থাকবেন, ওইটার ঊর্ধ্বে তারা থাকতে চান, আনসারেবল থাকতে চান না। আনসারেবল যেহেতু থাকতে চান না, কৈফিয়তের মধ্যে থাকতে চান না, তার মানে হচ্ছে এই যে আলটিমেটলি এইটা সংশোধন না করার মানেই হচ্ছে, বাস্তবায়ন করার না মানেই হচ্ছে যে আমরা সেই পতিত সরকার যেদিকে হাঁটছে সেদিকেই হাঁটতেছে। এটা অনেকগুলো কারণ হতে পারে, এমন হতে পারে যে শুধু ইগোর কারণে হাঁটতেছে, সেটাও হতে পারে, আমি জানি না ঠিক। বাট এইটা রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্ষতি হবে না, কোনো কিছুতে ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু আপনার কুক্ষিগত পাওয়ারটাকে কুক্ষিগত করতে পারবেন না। সেই জায়গায় আপনি রাষ্ট্র তো এইভাবে চিন্তা করতে পারেন না। জি, বাসাদুজ্জামান রিপনের কাছে যেতে চাই। বাসাদুজ্জামান রিপন, আপনার যদি আবহাওয়া রাজ্জাকি একটি কথা বলেছেন, যদি বলেন যে এই যে যদি জুলাই সনদ বাস্তবায়ন যদি প্রতারণার দলিল হয়, সেটা নির্বাচনের আগে কেন বিএনপি এটা বললো না? এক, দ্বিতীয় কথা হলো, আপনি নিজেই বলেছেন আদেশ, যা রাষ্ট্রপতির যে আদেশ, সেটা পালানো হয়েছে। যদি আমি বলি না, মানে রাষ্ট্রপতি বলেছে, আপনি তুলেছেন পালানো হয়েছে, কিন্তু তাহলে সেই আদেশের ভিত্তিতে যদি গণভোট অবৈধ হয়, নির্বাচন কি? ওয়েল, আপনি যে একটু আগে যে কন্ট্রোভার্সির কথা বললেন, বাংলা যেটাকে আমরা বিতর্ক বলি, বাংলাদেশে এই বিতর্ক, এই সাংবিধানিক বিতর্ক বা এই সমস্ত বিতর্ক নতুন না, নাথিং নিউ। ইউ ক্যান রেজ সো মেনি কন্ট্রোভার্সি। যেমন আমি যদি বলি, মানে এটা নিয়ে আমার কিছু একাডেমিক কাজ আছে। একেবারে যদি আপনি বিতর্ক তুলতে চান, সে ফর এক্সাম্পল 1972 সালে আপনার একটা গণপরিষদ গঠিত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, হয়েছিল। আচ্ছা, তো এই গণপরিষদের সদস্য কারা হয়েছিলেন? নিশ্চয়ই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা পক্ষ সময়ের লোকেরা না, শুধুই মাত্র যারা 70 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত ছিলেন, যারা পাকিস্তানের এই অংশের, মানে যারা পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছেন ইত্যাদিতে, তারা একটা বাস্তব পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ হয়েছে, মানে তারা আমাদের প্রতিনিধিদেরকে ক্ষমতা হস্তান্তর করেনি বলেই তো এদেশে মুক্তিযুদ্ধ করেছে। ফলে এই যে স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার মধ্যে তো শুধুমাত্র ওই আওয়ামী লীগের ওই 300 এমপি তো আর মানে অংশ নেয়নি। এখানে অন্যান্য রাজনৈতিক দল, সেটা আপনার তখনকার সময় সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দলের লোকরা অংশ নিয়েছিলেন। রাজনৈতিক দলের বাইরে সুধীজনদের মধ্যে অনেকেই নানা পেশার শ্রেণীর লোকের অংশ নিয়েছিলেন। কিন্তু আমরা 72 সালে পার্লামেন্টে, যেটা পার্লামেন্ট হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে আমরা দেখলাম যে শুধুই মাত্র আওয়ামী লীগের 70 নির্বাচিত লোকজন গিয়েছিল। এটা নিয়ে একটা বিতর্ক আছে যে ক্যান দে ডু ইট, ক্যান দে ফ্রেম দ্য কনস্টিটিউশন, অন্যরা নয় কেন, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী অন্যান্য পক্ষ নয়, তার মানে একটা বিতর্ক ছিল।
আচ্ছা, আমি আসছি মানে বিতর্ক শুরুটা কিন্তু ওখান থেকে, কিন্তু সমস্ত বিতর্ক ধরে রাখলে তার দেশ আগাবে না। তাহলে তো আপনি বলবেন যে না, ওরা যেহেতু এটা বৈধভাবে করে না, আমি সংবিধানই মানি না, এটা তো হবে না, প্রশ্নে ওঠে না। আপনার একটা সংবিধান লাগবে, আপনাকে একটা জায়গায় স্থিতিশীল হতে হবে। তারপরে আপনি দেখেন শেখ মুজিবুর রহমান 1975 সালে উনি কি প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন? উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অর্থাৎ জনগণের ভোটে যেমন উনি প্রেসিডেন্ট হন নাই, একইভাবে পার্লামেন্টে হি হ্যাড দ্যাট অপরচুনিটি, অর্থাৎ 300 মানুষের মধ্যে এখন যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, এখনো তো হয়, কি হয়, শাসক দল মানে যে দলের মেজরিটি থাকে তারা নির্বাচন কমিশনে যে তার নামে সংসদ সদস্যদের ভোটে হয়ে যায় তার নামে যে আপনার মানে প্রস্তাব পাশ করে, কেউ যে সমর্থন করে, দ্বিতীয় কোনো প্রার্থী না থাকলে হাজার যুক্ত প্রেসিডেন্ট হয়ে যায়, নির্বাচন কমিশন গেজেট করে যে তিনি প্রেসিডেন্ট হইয়াছেন। 75 সালে শেখ মুজিবুর রহমান যে প্রেসিডেন্ট হলেন, সেখানে কোনো প্রক্রিয়া অনুসরণ হয় নাই, না তিনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন, না তিনি এমপিদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সংবিধানের মধ্যে লেখা হলো যেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে, যে ওনার ওই বইটা আছে, ওই বইয়ের মধ্যে এটা আছে। আচ্ছা, তো এই যে এটা একটা বিতর্ক, বিতর্ক তো আমাদের পিছে ছাড়ে না রে ভাই। এখন আপনি বলবেন যে আপনি সংবিধান এর মধ্যে আমি আরো বেশি লম্বা যাবো, কারণ আপনি তো আমাকে অতটা সময় দেবেন না, এটা আমার একাডেমিক বিষয়, এটা আমার বই লেখার বিষয়, আমি সেটা খুব তাড়াতাড়ি বেরোবে। এখন আপনাকে বলি 2007 সালে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন একটা সংবিধান ছিল কি রাজ্জাকি ভাই, তখন তো সংবিধান এনফোর্স, সংবিধান তো তখন কার্যকর। সেই সংবিধানে কি লেখা ছিল যে নির্বাচন মানে সংবিধান পার্লামেন্ট না আসলে কতদিনের মধ্যে নির্বাচন হবে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদও বলা আছে, সেটা কিন্তু অ্যামেন্ডেড হয়নি। অ্যামেন্ডেড নয়, শুধু মৌখিকভাবে বলা হলো 2 বছর আগে নির্বাচন দেওয়া সম্ভব না, 2 বছরের পরে নির্বাচন হবে। দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট স্টেড ইন পাওয়ার অ্যারাউন্ড 2 ইয়ার্স, মানে 2 বছর তারা পরে থাকলেন। সেটাও একটা সাংবিধানিক বিতর্ক, সেটা একটা সাংবিধানিক বিতর্ক।